চরের ঐতিহাসিক এই জনপদ এবং এই জনপদের সম্মিলিত উদ্যোগে যে কবিগান অনুষ্ঠিত হচ্ছে, সেই কবিগানের যারা উপস্থিত হয়েছেন পিতৃগণ তাদেরকে প্রণাম, মাতৃগণকে প্রণাম। এখানে যারা আমার ভগিনীরা আছে এবং ভাইরা আছে তাদের সকলকে আমার ভালোবাসা এবং যারা সন্তানের মতো তাদের স্নেহাশিস। আমি কথা বাড়াবো না। গুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গ দিয়ে প্রথম আমাদের কবিয়াল তার যে প্রশ্ন শেষ করেছেন অদ্ভুত লেগেছে। এক মহাজীবন, সেই মহাজীবনের কথা বলে শেষ করা যাবে না। গুরুচাঁদ ঠাকুর যিনি তার সমগ্র জীবন দিয়ে, সমগ্র সত্তা দিয়ে সহস্রাব্দের ঘুম ভাঙিয়েছিলেন এই জনপদের, এই জাতিসত্তার, যারা একেবারে পিছিয়ে ছিল, যারা একেবারে অবজ্ঞাত ছিল, যাদেরকে কেউ কোনো সভায় ডাকতো না, তাদেরকে তিনি মানব সম্পদে রূপান্তরিত করেছেন। আজকে 2015 সালে জাতিসংঘ বলছে যে কাউকে পিছনে ফেলে উন্নয়ন করা যাবে না, কিন্তু এক কথা তো গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন 150 বছর আগে। কত অগ্রসর মানুষ ছিলেন তিনি। জাতিসংঘ এখন বলছে নো ওয়ান লেফট বিহাইন্ড, কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। গুরুচাঁদ ঠাকুর নারীর সমানাধিকারের কথা বলেছিলেন, আজও সেটি প্রতিষ্ঠিত হয়নি, আজও তার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। গুরুচাঁদ ঠাকুর গণশিক্ষার কথা বলেছিলেন, আজও পৃথিবীতে গণশিক্ষা পুরোপুরি হয়নি। তিনি গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তুলে গণশিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। এরকম একজন মহাজীবনের কথা শোনার পরে আর কোনো কথা, আর কোনো প্রসঙ্গ আসলেই ভালো লাগার কথা নয়। আমিও অভিভূত হয়ে গেছি শেষের প্রশ্ন থেকে। ফলে এই প্রসঙ্গে আমি যারা এখানে কবিগান গাচ্ছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই যে আপনারা এই প্রসঙ্গটি এনেছেন এবং আমাদের সামনে উপস্থাপন করবেন। আর কি বিশেষ পরিস্থিতিতে আমি এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি আপনারা সকলেই ভালোভাবে জানেন এবং বুঝেন। দেশের এক ক্রান্তিকাল চলছে। এই জনপদে 1947 সালে একটি রাজনৈতিক বাঁক নিয়েছিল, 1971 সালে এই জনপদ একটি রাজনৈতিক বাঁক নিয়েছিল, আর 2024 সাল একটি রাজনৈতিক বাঁক নিয়েছিল। কোন বাঁক কার পক্ষে গেছে সে প্রসঙ্গটি ভিন্ন, কিন্তু রাজনৈতিক বাঁক যখন নেয়, নদী যখন বাঁক নেয়, মধুমতিকে আপনারা চেনেন, আড়িয়াল খাকে চেনেন, যখন বাঁক নেয় তখন একটি পাড় ভেঙে যায় আর একটি পাড়ে চড়া ওঠে। ঠিক রাজনীতিও সেই রকম ভাবে বাঁক নিলে অনেক সময় অনেক রাজনীতি তলানিতে চলে যায়, অনেক জাতিসত্তা হারিয়ে যায়, আবার নতুন রাজনীতি গড়ে ওঠে, নতুন ধরনের মূল্যবোধ নিয়ে আমাদের অগ্রসর হতে হয়। জানি না এই বাঁকে কি আছে, কিন্তু এই বাঁক ঠিক করে দিয়েছে একটি কাজ, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা 1972 সালে প্রণীত যে সংবিধান, সেই সংবিধান নিয়ে তুমুল বিতর্কে বেঁচে উঠবে। আমার আগ্রহের জায়গাটি ঠিক সেইখানে। আমি একজন মানবাধিকার কর্মী, আমি কোনো রাজনৈতিক দলের সাথে এর আগে যুক্ত ছিলাম না, ভবিষ্যতে যুক্ত হব বলে আমার এখনো মনে হচ্ছে না। কারণ প্রচলিত যে রাজনীতি, সেই রাজনীতি জনগণের কথা বলে না। আমি আজকে অনেক জায়গায় গিয়েছিলাম, আমি বলেছি কেন আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কারণ একটি রাজনৈতিক দলের থেকে নির্বাচিত হলে সেই রাজনৈতিক দলের দাস হয়ে যেতে হয়, আপনাদের কথা বলা যায় না। কিন্তু আমি তো আপনাদের কথা বলতে চাই, আমি কৃষকের কথা বলতে চাই, আমি যে মায়ের গর্ভে জন্মেছি সেই নারীর কথা বলতে চাই, আমি যে মানুষ সারাদিন পরিশ্রম করে সেই শ্রমজীবী মানুষের কথা বলতে চাই, আমি কথা বলতে চাই প্রান্তিক জনগোষ্ঠী, গুরুচাঁদ ঠাকুর যাদের উত্থানের জন্য কাজ করেছিলেন, সেই মহাজীবন যে জনগোষ্ঠীগুলোর উত্থানের জন্য কাজ করেছিলেন তাদের কথা বলতে চাই। আমি বলতে চাই বাংলাদেশের জাতিসত্তাগুলোর কথা, সংখ্যালঘুদের কথা, আমি বলতে চাই ছোট ছোট শিশুদের কথা। এই গোপালগঞ্জে 23 জন শিশু গ্রেপ্তার হবার পরে তখন মবের যুগ চলছে। আমি কিন্তু অনেকেই ভয় পেয়েছিল, আমি ভয় না পেয়ে আমি জীবনের সংখ্যা সামনে রেখেই সেই শিশুদের পক্ষে হাইকোর্টে দাঁড়িয়েছিলাম। এবং তার উপরে আমি দেখেছিলাম যে শিশুদের জীবনের কোনো বিকাশ হচ্ছে না। বাংলাদেশ দারুণ একটা সংকটের দিকে এগিয়ে যাবে। আমি এই ভেবে আমি কথা বলি যে আমি যতটুকু সুযোগ পেয়েছি আমার জীবনে, শিশুকালে, ছাত্র জীবনে, আমি যতটুকু মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, সেই মূল্যবোধটা নিয়ে এখনকার শিশুরা বড় হতে পারছে না।
তাহলে এই শিশুরা যখন জাতির নেতৃত্বে আসবে তখন এই সমাজ, এই জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? পৃথিবীতে কি পরিচয় আপনাদের? অথচ এই জাতি তো 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই জাতি, এই দেশের স্বাধীনতার জন্য তো 2 লক্ষ মা বোনের ইজ্জত দিচ্ছে। তাহলে এই দেশ, এই জাতি আজও কেন এত অসমতার মধ্যে দাঁড়িয়ে আছে? আজও কেন এই দেশ, এই জাতি, এই মানুষগুলো ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে আছে? আজও কেন এই মানুষগুলো ভাষার ভিত্তিতে বিভক্ত হয়ে আছে? আমাদের তো এরকম হবার কথা ছিল না। এত রক্ত গেছে, এত অশ্রু গেছে, বীরের রক্ত স্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা? বিশ্বের ভান্ডারী শুধবি না ঋণ। সেই জায়গা থেকে, সেই বোধ থেকে আমার মনে হয়েছে শুধু মানবাধিকারের কাজ না, আজকে বাংলাদেশকে রক্ষা করার কাজ। বাংলাদেশ যদি রক্ষা না পায়, কোথায় গিয়ে মানবাধিকারের কাজ করবে? আমি হয়তো মানবাধিকারের কাজ নিয়ে বসে থাকে, আমাকে সবাই বাহবা দিত, ভালো ছেলে বলতো, গুড বয় বলতো, কিন্তু দেশ যদি ধ্বংস হয়ে যায়, জাতিসত্তা যদি হারিয়ে যায়, যে জাতি 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, যে যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে 1 কোটি মানুষ শরণার্থী হয়ে, সেই জাতি আজকে পথ হারাবে, এটা তো হতে পারে না। আমি তাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভরসা করে, আমার কিন্তু কোনো অর্থবিত্ত নাই, গাড়ি বাড়ি নাই, আজকে যারা এখানে প্রার্থী হয়েছে, বাকি যারা প্রার্থী হয়েছে তাদের তুলনায় আমি একেবারেই গরিব। আমি গণচাঁদার ভিত্তিতে, গণচাঁদা তুলে আমি নির্বাচন করছি। আজকে সাংবাদিক ভাইদের প্রশ্নের জবাবে আমি বলেছি, জনগণ যদি জাগে, জনগণ যদি জেগে ওঠে, তাহলে আমি জয়লাভ করব। জনগণ যদি জেগে না ওঠে, তাহলে আমি জয়লাভ করতে পারবো না, কারণ আমার শক্তি জনগণ। ফলে আপনারা যারা এখানে আসেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের সন্তান হিসাবে আমি একটি ঝুঁকি নিয়েছি। আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা বারবার করে বারণ করেছে, 10 বার করে বারণ করেছে, বাবা যাস না, এ বড় ঝুঁকির কাজ, এ বড় দুঃসময়, কাউকে দেখার সময় থাকে না যখন মব তৈরি হয়। কিন্তু আমি বলেছি, জীবন দিয়ে কি করবো? আমি কি এই জীবন নিয়ে ঘরে বসে থাকবো? আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এসি রুমে ঘুমিয়ে থাকবো? নাকি জাতির এই সংকটকালে আমার কিছু কর্তব্য আছে? আমি সেই কর্তব্যের কথা মনে রেখে, জীবনের ঝুঁকি নিয়ে আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি সবচাইতে নিঃস্ব রিক্ত প্রার্থী, কিন্তু আমি সবচাইতে ধনবান তখন যখন মানুষ জেগে উঠবে, যখন মানুষ আমাকে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা দিচ্ছে এই নির্বাচন। সেই নির্বাচনটা তো আমি 30 দিন টেনে এনেছি তাদের টাকায়। ফলে আমি আরেকটি দৃষ্টি দিয়ে দেখলে আমি সবচাইতে ধনবান। আমি ধনবান এই কারণে আমার বুকের মধ্যে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ আছে। আমি ধনবান এই কারণে যে আমার বুকের মধ্যে ঠাকুর হরিচাঁদ আছে। আমি ধনবান এই কারণে যে আমি প্রয়াত ওনাদের শিক্ষক, প্রমথ বাবুদের শিক্ষক, শিক্ষাবিদ বীরেন্দ্রনাথ বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করেছি। সবাই আমাকে ভালোবাসে, স্নেহ করে, আমার নিজের কোনো গুণের জন্য না। আমি ওই পরিবারে জন্মগ্রহণ করেছি শুধু এই মাত্র কারণে, সবার ভালোবাসা পাবে। ফলে আমি আর কথা বাড়াবো না। এখানে গান হচ্ছে, এই ঐতিহাসিক জায়গা গুরুচাঁদ ঠাকুরের নামে ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমি ধুলো নিতে এসেছি, এখানে আমি কারোর কাছে ভোট চাইতে আসিনি। 12 তারিখের নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু আমাকে আশীর্বাদ করবেন। আমার বাকি জীবন যেন আমি গুরুচাঁদের আদর্শ বুকে নিয়ে, হরিচাঁদের আদর্শ বুকে নিয়ে এই জাতিকে, যে সংকটের মধ্যে আছে এই জাতি, পুরো জাতি, শুধু হিন্দুরা না, হিন্দুদের নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন দেখে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। যেই বাংলাদেশে ধর্মের পরিচয়ের কারণে হিন্দুদের তো নির্যাতন হবার কথা না, 18 দিনে 6 জন মানুষ খুন হয়েছে, এটা তো হবার কথা না। কিন্তু সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য এই পুরো জাতিকে আমাদেরকে সংকট থেকে বের করে আনতে হবে। সেই সংকটে, সেই সংগ্রামে আমি যেন গুরুচাঁদ হরিচাঁদের আদর্শ বুকে ধারণ করে সংগ্রাম করতে পারি। আমি আরেকটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনারই আমার মা বাবা। আমি এই কথা বলছি এই কারণে যে আমি এই সংকটে, বীরেন বিশ্বাস আমার হাতের উপরে মারা গেছে, তারপরের থেকে আমি এই সমাজের প্রতি বিশেষভাবে এমনটা আবেগ আপ্লুত হয়ে আছি যে আমি সংসার করতে পারি নাই। আমার কাছে আপনারা যারা বাবার বয়সী তারা আমার পিতা, যারা আমার মায়ের বয়সী তারা আমার মা, যারা আমার বোনের বয়সী তারা আমার ভগিনী, যারা আমার ভাইয়ের বয়সী তাদেরকে আমি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চাই। যারা 18 বছরের কম বয়সে আছে তারা সকলে আমার সন্তান।
আমার এই বোধ যেন আমার বুকের মধ্যে জাগরুক থাকে, আমি যেন কোনো লোভের বশবর্তী হয়ে আমার এই বোধ থেকে সরে না দাঁড়াই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যে ঠাকুরের নাম নিয়ে আমি পথ চলতে শুরু করেছি, সেই হরিচাঁদ গুরুচাঁদের নামের কলঙ্ক যেন আমার দ্বারা না হয়। সবাইকে আমি প্রণতি জানাচ্ছি।